করে দিয়ে নিজে হ্যাভেনে গিয়ে বসে আছিস। শেম অন ইউ অ্যাভি। দিহানের কথা শুনে আলভি গম্ভীর কণ্ঠে বলে, তুই কোনোভাবে অলির কথা বললি নাকি? হ্যাঁ, ওর কথাই বলছি রে। অ্যাভি, কংগ্র্যাচুলেশনস, তুই বিয়ের আগেই বাপ হতে চলেছিস। কথাটা শুনে আলভি বসা থেকে দাঁড়িয়ে গেল। হোয়াট? কী সব বলছিস তুই? নেশা টেশা করেছিস নাকি? আহারে চান্দু, এখন আর ভালো সেজে লাভ নাই। তোর ফ্যামিলির সবাইও বিষয়টা জেনে গেছে। আলভির গলা শুকিয়ে আসছে। সে একটা ঢোক গিলে বলে ওঠে, অলি প্রেগনেন্ট? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, তুই এক রাউন্ডেই কিভাবে এরকম সেঞ্চুরি করে ফেললি বল না দোস্ত, টিপস দিবি একটু? আলভি কি বলবে ভেবে পেল না। তার এখন ইচ্ছে করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। দিহান, পুরো বিষয়টা খুলে বল। দিহান আলভিকে সমস্ত ঘটনা খুলে বলল। অলি তার মা বাবাকে নিয়ে আলভিদের বাড়িতে যাওয়ার পর কি কি হয়েছিল সব বিস্তারিতভাবে বলল। শুধুমাত্র সেই কিভাবে জেনেছে সেইটুকু বলল না, কারণ আলভি যদি একবার জানতে পারে যে সেই উর্মিলার সাথে প্রতিদিনই কথা বলে, তাহলে তাকে মেরেই ফেলবে। বাংলাদেশ টাইম রাত 12টার দিকে অলি পাশে তাকিয়ে দেখল তার মা ঘুমিয়ে গেছে। অলি নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারের মাঝেই ব্যাগ হাতড়ে একটা কাগজের টুকরো বের করল। অলি মায়ের ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে বসল। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফোনে নম্বরটা তুলে ডায়াল করল, কিন্তু ফোন বন্ধ বলছে। হাঁ, একটা ভুল নম্বর দিয়েছে শয়তান লোক। খুব তো বলেছিল আমার প্রয়োজনে আমার পাশে থাকবে। মিথ্যাবাদী, কাওয়ার্ড, মেরুদণ্ডহীন প্রাণী। অলি আর কিছুই বলতে পারল না। শাহানাজ বেগমের মতো তারও কতগুলো বিশ্রী ভাষায় ইউজ করতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। কুত্তা মার্কা লোক। অবশ্যই জানোয়ারের থেকে এসব আশা করাটাই ভুল হয়েছে আমার। অলি সোফার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। অজান্তেই তার হাত পেটের ওপর চলে গেল। অলি পেটের ওপর হাত দেওয়া মাত্রই থমকে গেল। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল সন্তর্পণে গড়িয়ে পড়ল। অলি বাধা দিল না। তার ভীষণ কান্না পাচ্ছে, তবে তার সাথে যা হয়েছে সেসবের জন্য নয়। এতদিন সেসব চিন্তা করে অনেক কান্না করেছে, কিন্তু আজকে কান্না করছে তাকে আঁকড়ে থাকা নিষ্পাপ প্রাণটার জন্য। ডক্টর যখন বলেছিলেন যে সে মা হতে চলেছে, তখনই তার মাঝে অদ্ভুত একটা অনুভূতির জন্ম হয়েছিল, কিন্তু প্রচণ্ড ভয়ের নিচে সেই অনুভূতিটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সেই অনুভূতিটা আবারও তাকে ঘিরে ধরেছে। আমি মা হতে চলেছি, যেখানে আমি নিজেই মা ছাড়া থাকতে পারি না, সেখানে আমিও একটা বাবুর মা হতে চলেছি। অলি কান্নার মাঝেই হেসে উঠল। তার ভাবতেই কান্না পাচ্ছে। আজকেই তার বেবির সাথে তার প্রথম আর শেষ রাত। এর আগে সে জানত না, আর জানা মাত্রই তাকে বলতে হলো সে বেবিটা ফেলে দিতে চায়। আমাকে ক্ষমা করে দিস বাবু, আমি হয়তো তোকে বাঁচাতে পারবো না। তুই একবার মা বলে ডাকবি বাবু? অলি কাঁদছে। আমার কেন এত কষ্ট হচ্ছে? হে আল্লাহ, তুমি আমার মাঝে এই অদ্ভুত অনুভূতিগুলো কেন দিলে? কেন দিলে? আমি কি করব এখন, যেখানে আমার মা এত কিছুর পরেও আমাকে মেরে ফেলতে পারল না? সেখানে আমি কিভাবে আমার নিষ্পাপ বাবুটাকে মেরে ফেলব? অ্যাবর্শনের পর ও যখন আমার মাঝে থাকবে না, তখন আমি কিভাবে থাকব? আমি পারবো তো নিজেকে ক্ষমা করতে? অলি পুরোটা রাত ঘুমাতে পারল না। অজানা কষ্টে তার ছোট্ট হৃদয়টা ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ভোর 4টে নাগাদ অলির চোখ লেগে আসে। তখনই সে স্বপ্নে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে চারদিকে ছোটাছুটি করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এরই মাঝে ফজরের আজান দেয়। অলির ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। আসমা বানু উঠে দেখে অলি তার পাশে নেই। সে দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তখনই অলি অজু করে রুমে ঢোকে। আসমা বানুকে কিছু না বলেই মাদুর বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। আসমা বানু কিছুটা অবাক হলেন। প্রতিদিন নামাজ পড়ার জন্য অলিকে ওঠাতে তাকে এক প্রকার যুদ্ধ করতে হয়, কিন্তু আজকে অলি নিজে থেকেই উঠে গেছে। 10টার দিকে লিয়াকত হুসাইন আর আসমা বানু অলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অলির ভীষণ ভয় করছে, সেই সাথে কলিজা ছিঁড়ে যাচ্ছে। মাতৃত্ব কাকে বলে সে বেশ উপলব্ধি করতে পারছে। আসমা বানু ও মেয়ের পরিস্থিতি বুঝতে পারছেন। তারা হসপিটালের ভেতর বসে আছেন।
লিয়াকত হোসাইন তার এক পরিচিত বন্ধুকে নিয়ে সব কিছু ম্যানেজ করছেন। অবশ্য অলির কথা সে কাউকে বলেনি, বলেছে আসমা বানুর কথা। তুই কেন এত ঘাবড়ে যাচ্ছিস? মা, আমার বাবু, ওটা এখনো একটা রক্তের দলা মাত্র, এত চিন্তা করিস না। অলি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। তার মা পুরোপুরিভাবে তার ফিলিংসগুলো বুঝতে পারছেন না। অলি মনে মনে বলল, কত মেয়েই তো বয়ফ্রেন্ডের সাথে আকাম কুকাম করে অ্যাবর্শন করে ফেলে, তাদের মনে কি এরকম ফিলিংস আসে না? আল্লাহ, সব ফিলিংস আমার মধ্যেই কেন দিলে? আল্লাহ, আমার মনে হচ্ছে বাবুটাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। আমি কি করব এখন? অলির চেহারা দেখে আসমা বানুর খুব মায়া হলো। কেন এত ভাবছিস তুই? ভুলে যা না ওর কথা। অলির চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মা, তুমিও কি আমার কথা ভুলে যেতে পারবে? আমি মরে গেলে থাকতে পারবে? অলির কথা শুনে আসমা বানু থমকে গেলেন। আমিও পারবো না মা, আমি অ্যাবর্শন করতে চাই না। দরকার হলে আমি ওই রেপিস্টকেই বিয়ে করে নেব। আমি আমার বাবুকে মারতে পারবো না, ওর বেঁচে থাকার অধিকার আছে। আসমা বানু এবার বেশ রেগে গেলেন। চুপচাপ এখানেই বসে থাক। ওই মির্জা বংশের পাপের জারদ সন্তানকে বাঁচিয়ে রাখতে তুই পালিয়ে যাবি, এটা ঠিক হয় নাকি? কথাটা শুনে অলির গলা শুকিয়ে এলো। এখানে থাকলে আজকে তার অ্যাবর্শন নিশ্চিত। কিন্তু না, সে পারবে না অ্যাবর্শন করতে, তাকে পালাতে হবে এখান থেকে। আচ্ছা মা, আমার ভীষণ তেষ্টা পেয়েছে, তুমি একটু পানি এনে দেবে? আসমা বানু পানি আনতে চলে গেলে অলি নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাই নিয়ে নেয়। আমি বাঁচলে আমার বাবুও বাঁচবে, আর নইলে দুজনেই মরে যাব। এমনিতেও এই জালিম দুনিয়ায় আমার বেঁচে থাকার কোনো শখ নেই। অলি দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আসমা বানু এসে অলিকে না দেখতে পেয়ে লিয়াকত হুসাইনকে ডাক দেয়। তারা মিলে পুরো হসপিটাল খোঁজাখুঁজি করেও অলিকে পায় না। আমার মেয়েটা মির্জা বংশের পাপকে বাঁচিয়ে রাখতে পালিয়ে গেল। আসমা বানু কান্নায় ভেঙে পড়েন। লিয়াকত হুসাইন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বাড়িতে চলো, ও হয়তো বাড়িতে চলে গেছে, আর ওকে বুঝিয়ে শুনিয়ে পরেও এটা করানো যাবে। বাচ্চা মেয়ে, বোঝালে নিশ্চয়ই বুঝবে। আসমা বানু আর লিয়াকত হুসাইন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অলি কোথায় যাচ্ছে নিজেও জানে না। তার শরীর ভীষণ দুর্বল, সকাল থেকে সে কিচ্ছু খায়নি। অলির কাছে টাকা পয়সাও নেই যে সে আবার মির্জা বিলাতে আসবে। অলি ভেবেই নিয়েছে সে ওই বাড়িতে যেভাবে হোক ঢুকবে আর তার বাবা মায়ের অপমানের বদলা নেবে। এভাবে সে নিজের বাচ্চাকেও বাঁচাতে পারবে। অন্যদিকে দিহানের থেকে সমস্ত ঘটনা শোনার পর আলভি পারছিল না উড়ে দেশে ফিরে আসতে। বেচারা পুরোটা রাত প্লেনের টিকিট বুক করার পেছনেই কাটিয়েছে। অবশেষে সকাল 10টার দিকে সে একটা ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট পেতে সক্ষম হয়। ফ্লাইটে উঠে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার ভুলের জন্য মেয়েটার জীবন তছনছ হওয়ার দ্বারপ্রান্তে। সে নিজের জীবন দিয়ে হলেও মেয়েটার জীবন রক্ষা করতে চায়। আলভি একদিন মুম্বাই সিটিতেই ছিল, সেখানে সে একটা হসপিটালে চাকরিও নিয়েছিল। আলভি তো ভেবেই রেখেছিল সে আর বাংলাদেশে ফিরবে না। সে ভেবেই নিয়েছিল এ জন্মে অলি আর তাকে কল দেবে না। কিন্তু ভাগ্য বড়ই অদ্ভুত। 4 ঘন্টা ফ্লাইট জার্নির পর আলভি দেশের মাটিতে পা রাখে। দিহান আলভিকে রিসিভ করতে এসেছে। আলভি দেশে এসেই আগে নিজের সিম কার্ড চেঞ্জ করে নিল। দিহানের উদ্দেশ্যে বলল, তোকে বলেছিলাম অলির বাসায় যেতে, সেটা না করে তুই আমাকে নিতে এসেছিস কেন? দিহান সানগ্লাসটা খুলে বলল, তোর মাথা খারাপ? আন্টি গত রাতে যেই ব্যবহার করেছে, এরপর আমি সেখানে গেলে তারা যদি সেই রাগ আমার ওপর ঝাড়ত? ঝাড়লে ঝাড়ত, কেমন বন্ধু হলি? বন্ধুর জন্য এতটুকু করতে পারলি না? শালা রিফাত তো বিয়ের আগেই আমাকে বাপ বানিয়ে ছেড়ে দিল। একবার পাই ওকে, এমন খাতির যত্ন করব যে নিজে কোনোদিনও বাপ হতে পারবে না। তুই কি অলিদের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? আলভি ক্রুচু করে দিহানের দিকে তাকায়। আমি তো সেখানে যাওয়ার জন্যই এত কাঠখড় পুড়িয়ে এসেছি, নইলে তুই আমাকে রাত 11টা বাজে জানিয়েছিলিস তখন কোনো ফ্লাইটে টিকিট পাওয়া যায়? তুই জানিস আমাকে কতটা কষ্ট করতে হয়েছে? আমাকে বলছিস কেন? তোকে আমি 9:30 থেকে কল দিয়েছিলাম, তুই তো কল ধরিসনি, আমার দোষ কিসের? আলভির মনে পড়ল সে প্রতিদিনের মতোই নাইট ওয়াক করতে বেরিয়েছিল আর ফোনটা সে হোটেলেই ফেলে গিয়েছিল। যাক বাদ দে, চল অলিদের বাড়ি যাব। দিহান আর আলভি দিহানের গাড়িতে গিয়ে বসল।
যদিও দিহান খুব একটা গাড়ি ইউজ করে না, কার ড্রাইভিং করতে তার ভালো লাগে না, সে তো চুপচাপ বসে থাকতে লাইক করে। আলভি ড্রাইভিং সিটে বসল। তুই অলিদের বাড়ি চিনিস? না, তিশা বা ঈশার থেকে জেনে নেব বলেই আলভি তিশার নম্বরে কল দিল, কিন্তু তিশা ফোন ধরল না। তারপর আলভি ঈশাকে কল করল। ঈশা কল রিসিভ করে বলল, কি খবর ভাইয়া, আমাদের কথা মনে আছে তাইলে? আলভি ঈশার কথার ধরন দেখে বুঝল ওরা অলি বা তার ব্যাপারে কিছুই জানে না। সে যে বাড়ি থেকে চলে গিয়েছিল সেটাও তারা জানে না। আলভি গাড়ির স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে বলল, মনে আছে, সেই জন্যই তো কল দিয়েছি। ঈশা হাসল। তো বলো, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালোই আছে। তোদের কি অবস্থা? আমরাও বিন্দাস আছি। শোন, যেই জন্য কল দিলাম, তোর খালাতো বোন অলিরা তো শহরেই থাকে, তাই না? ঈশা অবাক হয়ে বলে, কিন্তু তুমি হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো কেন? এর তো প্রশ্ন করিস না তো, ওদের বাড়ির এক্স্যাক্ট অ্যাড্রেসটা লাগবে আমার। তুই এক্ষুনি SMS করে আমার নম্বরে পাঠিয়ে দে, কুইক। ঈশা আরও কিছু বলতে যাবে, কিন্তু আলভি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। ঈশা কিছুক্ষণ চিন্তাভাবনা করে অলিদের বাড়ির অ্যাড্রেস আলভির নম্বরে SMS করে দেয়। পাঠিয়ে দিল। অ্যাড্রেস পেয়ে আলভি কার স্টার্ট দিল। বিকাল 5টা নাগাদ আলভি অলিদের বাড়ির সামনে এসে পৌঁছালো। একতলা বাড়িটার সামনের মূল ফটকের ওপাশে অনেকগুলো গোলাপ ফুলের গাছ লাগানো। ফুল দেখলেই আলভির হাত পা চুলকাতে শুরু করে, কারণ গোলাপ ফুলে তার অ্যালার্জি আছে। ভাবা যায় সে ফুলকে অপছন্দ করে, কিন্তু ফুল প্রিয় অলিকে ভালোবাসে। আলভি পকেট থেকে রুমাল বের করে মুখ ঢেকে নিল। দিহান চোখ বড় বড় করে আলভির দিকে তাকায়। এই, তুই কি বিয়ে করতে এসেছিস নাকি? এভাবে জামাইয়ের মতো মুখ দিয়ে রুমাল ঢাকছিস কেন? এখনকার দিনে তো জামাইরাও এভাবে মুখ ঢাকে না। গাধা, ভুলে গেলে রোজ ফ্লাওয়ারে আমার অ্যালার্জি আছে। ও হ্যাঁ, ভুলে গেছি। আমার নিজেরটাই তো মনে থাকে না, তোরটা ভুলে যাওয়াই স্বাভাবিক। যাই হোক, তুই একাই যা, আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি। নো, তুইও যাবি আমার সাথে। ভাই, গেলে মারধরও করতে পারে। তোর মা যেভাবে অপমান করেছে, তুই একাই যা প্লিজ। শুধু শুধু আমাকে মার খাইয়ে কি লাভ হবে? আলভি দিহানের হাত টেনে ধরে মেইন ফটক পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। তারপর ডোরবেল প্রেস করতে গিয়েই দেখল যে দরজা বাইরে থেকে লক করা। কে রে, দরজা দেখি বাইরে থেকে লক করা। দিহানের কথায় আলভি এদিকে সেদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আলভি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে দেখল বেশ কয়েকটি বাড়ি আছে। আলভি সেদিকে এগিয়ে যেতে নিলে দিহান বলে, কোথায় যাচ্ছিস? দেখি কাউকে জিজ্ঞেস করে, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আলভি এগিয়ে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল প্রেস করলো। দিহান তখনই বলে ওঠে, আমার তো মনে হয় ওনারা তোর 14 গোষ্ঠীর নামে মামলা করতে গেছে। যা করেছিস তুই, তার উপর আন্টি কালকে যেই ব্যবহার করলো, ওরকম ব্যবহার তো কেউ কাজের লোকেদের সাথেও করে না। আলভি কিছু বলার আগেই সামনের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। আলভি আর দিহানকে ভালোভাবে পরখ করে বললেন, কারা আপনারা? কাকে চান? আলভি গলা পরিষ্কার করে একবার আশেপাশে তাকিয়ে বলল, ওই বাড়িটাতেই তো অলিরা থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দিহান কিছু বলতে চাইলে আলভি বলে ওঠে, ওনারা আমাদের আত্মীয় হয়। আপনারা বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? মহিলাটা মুখ বাঁকিয়ে বললেন, আত্মীয় হলে ফোন দিয়েই জিজ্ঞেস করুন যে কোথায় গেছেন। তাছাড়া 2 দিন ধরে শুধু ছোটাছুটিই হলে যাচ্ছেন। কিছু তো একটা ঘাপলা আছে। আপনারা কিছু জানেন? আলভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কোনো ব্যাপার যদি থেকেও থাকে, সেসব জেনে আপনাদের কী কাজ? বলেই আলভি বাড়ির সামনে থেকে ফিরে আসে। দিহানও তার পেছন পেছন চলে আসে। মহিলাটা পুনরায় মুখ বাঁকিয়ে দরজা লাগিয়ে দেন। আলভি আর দিহান অলিদের বাড়ির সামনে আসতেই দেখে আসমা বানু আর লিয়াকাত হুসান হেঁটে হেঁটে এদিকেই আসছেন। আলভি একটা শ্বাস নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি। বাড়ির মেন ফটকের সামনে আসতেই আলভিকে দেখে আসমা বানু আর লিয়াকাত হোসেন ভীষণ অবাক হলেন। লিয়াকাত হোসেন বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন আলভি তাসনিম মির্জা? আপনার তো নিজেদের বাড়িতে থাকা উচিত। আলভি মাথা নিচু করে বলল, আঙ্কেল, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। তিনি যা করেছেন ঠিক করেননি। আসমা বানু চোখের জল মুছে বললেন, তার হয়ে না হয় ক্ষমা চেয়ে নিলে, কিন্তু আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে কেন?
আন্টি, যা হয়েছে সব অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমি ওরকম ছেলে নই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। দয়া করে ক্ষমা করে দিন। অসম্ভব। তুমি কোন মুখে ক্ষমা চাইছো? তুমি কি পারবে ওর জীবনটা আগের মতো করে দিতে? তুমি কি পারবে আমার মেয়েকে ফিরিয়ে এনে দিতে? যদি পারো তাহলেই ক্ষমা পাবে, নয়তো শুধু শুধু ক্ষমা চেও না। আলভি চমকে তাকালো। অলি কোথায় আছে এখন? আসমা বানু কাঁদতে লাগলেন। লিয়াকত হুসাইন আসমা বানুকে সামলে বললেন, ও হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। তারপর কোথায় গেছে আমরা জানি না। এতক্ষণ অবধি আমরা ওকে খুঁজেছি, কিন্তু পাইনি। আলভি একটা ঢোক গিলল, তার গলা ইতোমধ্যেই শুকিয়ে যাচ্ছে। এক সেকেন্ড আন্টি, আপনারা আজকেও ওকে হসপিটালে কেন নিয়ে গিয়েছিলেন? আসমা বানু চিৎকার করে বললেন, কেন নিয়ে গিয়েছিলাম জানো না? ওকে অ্যাবর্শন করাতে নিয়ে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্র আলভি দুপা পিছিয়ে গেল। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাকে যে করে হোক অলিকে খুঁজে বের করতে হবে। 1-2 ঘন্টার মধ্যেই রাত হয়ে যাবে। আলভি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। দিহানও তার পাশে গিয়ে বসে। আসমা বানু আর লিয়াকত হোসাইন তাদের দিকে এগিয়ে যান। আপনারা দয়া করে আমার মেয়েকে খুঁজতে সাহায্য করুন। আমরা আর কিচ্ছু চাই না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমরা ওকে খুঁজতেই যাচ্ছি আঙ্কেল। আপনারা আসতে চাইলে আসতে পারেন। দিহান, ওনাদেরকে গাড়িতে বসতে হেল্প করো। দিহান বেরিয়ে এসে ওনাদেরকে ব্যাক সিটে বসতে হেল্প করল। আলভি নিজের চুল এক হাতে খামচে ধরল। আঙ্কেল, হসপিটাল কোন দিকে? আর আপনারা কোথায় কোথায় খুঁজেছেন সেগুলো বলুন। আমরা বাকি জায়গাগুলোতে খুঁজে দেখে আবারও সব জায়গা রিচেক করব। আলভি গাড়ি স্টার্ট দিল। তারপর তাদের দুজনের দিক নির্দেশনা ফলো করেই অলিকে খুঁজতে শুরু করলো। রাত 8টা। অলি হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে বসল। সে পথ হারিয়ে ফেলেছে। সকাল থেকে তার পেটে কিচ্ছুটি পড়েনি। অন্ধকার অলি ভীষণ ভয় পায়। সে আশেপাশে তাকিয়ে দেখল কিছুটা দূরে একটা বাজার আছে। অলির পা চলছে না। অলি খেয়াল করেনি, কিন্তু দোকানের ভেতর কতকগুলো বাজে ছেলে বসে ক্যারাম খেলছে আর সিগারেট খাচ্ছে। এই রাতের বেলা একা একটা মেয়েকে দোকানের সামনে বসে থাকতে দেখে তারা অলির দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন অলির কাঁধে হাত রাখতেই অলি ছিটকে দূরে সরে যায়। পেছনে ফিরে দেখে 3জন ছেলে লালসা ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। মামনি, তুমি এখানে বসে আছো কেন? চলো না, দোকানে গিয়ে বসবে। তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেব আমরা। কথাগুলো শুনে অলি একটা ঢোক গিলে পেছাতে লাগলো। তাদের মধ্যে একজন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর উদ্দেশ্যে ফোন বের করতেই অলি বেশি কিছু না ভেবে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় দিতে লাগলো। তখনই একজন ছেলে অলির ওড়না টেনে ধরে। বাধ্য হয়ে অলি ওড়না ফেলেই দৌড়াতে লাগলো। আরে, আমার ফোন দিয়ে যা বলছি। ওই, ওকে ধর। অলি দৌড়াচ্ছে, ছেলেরাও তার পিছু পিছু দৌড়াচ্ছে। বাজারের সামনে আসতেই হঠাৎ করে অলির পা মুচকে যায়। অলি ব্যথা উপেক্ষা করে প্রাণপণে দৌড়াচ্ছে। অনেক চেষ্টার পরে সে একটা দোকানের পেছনে লুকাতে সক্ষম হয়। ফোনটা চোখের সামনে ধরে দেখল এটা একটা বাটন ফোন। যাক, ভালোই হয়েছে। অলি কাঁপা কাঁপা হাতে বাবার নম্বরে ডায়াল করতে গিয়েও থেমে গেল। সে মরে গেলেও তাদের কাছে ফিরে যাবে না। অলির হঠাৎ করেই আলভির ফোন নম্বরের কথা মনে পড়ল। রাতে সে 20 বারের বেশি আলভির ফোন নম্বরে কল দিয়েছিল, যার ফলে আলভির ফোন নম্বর তার মুখস্থ হয়ে গেছে। অলি একটা ঢোক গিলে আলভির নম্বরে ডায়াল করল। সে আশাই করেনি যে আলভির নম্বরে কল ঢুকবে। 3 বার রিং হতেই আলভি কলটা রিসিভ করে কানের কাছে ধরল। তারা এখনও অলিকে খুঁজছিল। আলভি তো ঠিকই করে নিয়েছে, অলিকে তারা খুঁজে বের করবেই। এর মাঝে তারা পুলিশেও মিসিং কমপ্লেন্ট করে এসেছে, যার মানে পুলিশের লোকেরাও তাকে খুঁজছে। হ্যালো। আলভির গম্ভীর কণ্ঠ শুনে অলির কান্না এসে পড়ল। লোকটা খুব খারাপ। সে বলেছিল অলির প্রয়োজনে অলির পাশে থাকবে, কিন্তু সে নেই। উল্টো তার জন্যই অলিকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। ফোনের ওপাশ থেকে উত্তর না পেয়ে আলভি আবারও ফোনটা সামনে এনে নম্বরটা ভালো করে দেখল। তারপর পুনরায় কানের কাছে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা বলুন, নয়তো রেখে দেব। এমনি অনেক ঝামেলায় আছি, ফাইজলামি করার সময় নেই। এবার অলি রেগে মেগে বলেই ওঠে, তুই তো ঝামেলাতেই থাকবি। রেপিস্ট কোথাকার। আবার কাকে রেপ করেছিস? কোথায় লুকিয়ে আছিস তুই? সাহস থাকলে সামনে আয়। কাওয়ার্ড, মেরুদণ্ডহীন প্রাণী কোথাকার। একটা ভুলভাল নম্বর দিয়েছে। আমি যদি মরে যাই না, তোর উপর আল্লাহর গজব পড়বে। কথাগুলো বলতে বলতেই অলির ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেল। এদিকে আলভি অলির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছে। তবুও নিজেকে সামলে আলভি আবারও সেই নম্বরে কল দিল। অলি কলটা রিসিভ করে কানের কাছে ধরল।
কল দিতে হবে না, তুই মেয়েবাজি করে গিয়ে যা। আমার সাথে যা যা করেছিস তার শাস্তি আল্লাহ তোকে দেবে, জানোয়ার কথাকার। আলভি একটা শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোমার সব কথা আমি পরে শুনবো, এখন বলো তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? কি করবি তুই আমার ব্যাপারে জেনে? তোর আগে পিছে তো মেয়ের অভাব নেই, বড় লোকের ছেলে তুই। আমি শুধু জানতে চাই সেসব মেয়েদেরকে রেখে কেন আমার সাথেই এমন করলি। শুনে রাখ, আমি মরার আগে তোর নামে মামলা করে যাব। আমার মৃত্যুর জন্য তুই আর তোর মা দায়ী। দরকার হলে আমার লাশের পোস্টমর্টম করে প্রমাণিত হবে যে তুইই আমাকে রেপ করেছিলি। এটা তোরই জারজ সন্তান। অলির কথা শুনে আলভির চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে, সেই সাথে হৃদস্পন্দনও যেন থমকে গেল। আলভি একটা ঢোক গিলে বলে, অলি, প্লিজ বলো তুমি এখন কোথায় আছো? অলির নাম শুনে আসমা বানু আর লিয়াকাত হুসাইন আলভির দিকে তাকান। অলি কল দিয়েছে? ও কোথায় আছে, দাও না আমি ওর সাথে কথা বলি। আলভি কথা না বাড়িয়ে আসমা বানুর দিকে ফোনটা এগিয়ে দেয়। এই মেয়ে তাকে কিছুতেই লোকেশন বলবে না। আলভির চোখ মুখ ইতোমধ্যে থমথম করছে। অলি তাকে কতটা ঘৃণা করে সেটা সে ইতোমধ্যেই উপলব্ধি করে ফেলেছে। অলি তো ফোনের ওপাশ থেকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি তোর নামে মামলা করতে যাচ্ছি, বুঝলি? আমি সেখানে গিয়ে যা যা করতে হবে সব করব। তোকে আর তোর মাকে আমি দেখে নেব। তোর মা আমাকে চরিত্রহীনা বলেছিল, তাই না? আমিও দেখিয়ে দেব যে একজন চরিত্রহীনা কত দূর পর্যন্ত যেতে পারে। আসমা বানু এসব শুনে বলে ওঠেন, অলি, এসব কি ভাষা ব্যবহার করছিস? পাগল হয়ে গেছিস? এখন কি এসব বলার সময়? তুই ফোন কই পেলি? কোথায় আছিস তুই? তাড়াতাড়ি বল। মায়ের কণ্ঠ শুনে অলি চুপ হয়ে গেল, সেই সাথে মনে পড়ল সে এখন মহা বিপদে আছে। অলি সাথে সাথে মায়ের কাছে নিজের লোকেশন বলে দিল। সে সাইনবোর্ডে এখানের নাম ঠিকানা দেখেছিল, সেসবই বলে দিল। তার কথার মাঝেই ছেলেগুলো তার সামনে এসে দাঁড়ায়। এখন তুমি কোথায় যাবে মামনি? অলি ফোনটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনারা ফোনটা নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। ফোনের ওপাশ থেকে এসব কথা শুনে আসমা বানু 13 নম্বর